হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। ক্লাস নাম্বার 12, কিসের? ডেসক্রিপটিভ ইংলিশ গ্রামারের ক্লাস নাম্বার 12। আমি আগের ক্লাসে তোমাদের কিছু নতুন কনসেপ্ট শিখিয়েছিলাম। আজ আসলে সেই কনসেপ্টগুলো নিয়েই বলতে পারো আরও কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো একটু অন্যভাবে, ঠিক আছে? এবং যেহেতু এক্সামের আর একদমই বেশি সময় নেই, আমরাও ক্লাসও বেশি বড় করছি না বা এক্সট্রা কিছু আমি এখানে কথা বলছি না। তোমরা আশা করি প্রত্যেকে প্রিপারেশন নিচ্ছ পুরোদমই, যেহেতু একদম মানে লাস্ট মোমেন্টের প্রিপারেশন। চলো কিছু কিছু আমরা প্রশ্ন দেখে নিই, কিছু কিছু কনসেপ্ট এখান থেকে আমরা শিখে নেব। দেখি প্রথম প্রশ্ন কি বলেছে। টায়ার্ড উইথ দ্য নলেজ। তোমরা জানো আগের দিনও কিন্তু এইরকম কনসেপ্ট থেকে, অর্থাৎ এটা কিসে ছিল, পার্টিসিপল থেকে যে প্রশ্ন ছিল। টায়ার্ড উইথ দ্য নয়েজ, দ্য বুক ওয়াজ ক্লোজড বাই হার। দ্য বুক ওয়াজ ক্লোজড বাই হার। এবার এখানে বিষয় হচ্ছে তুমি চাইলে কিন্তু আরামসে আরামসে এটাকে ভয়েস চেঞ্জ করে কাজ চালিয়ে যেতে পারো। কেন? কারণ বলেছিলাম এই যে এখানে যে পার্টিসিপেলটা বসেছে এবং এখানে যে সাবজেক্ট বা নাউনটা বসেছে, এই দুটো যেন লিঙ্ক থাকে একে অপরের সাথে। এই টায়ার্ড হওয়াটা যেন বই মানে যে নাউনটা বসেছে তার সাথে লিঙ্ক থাকে, ঠিক আছে? এবং অবভিয়াসলি তারপরের যে ভার্ব সেটাও এই সাবজেক্টের সাথেই লিঙ্ক থাকবে। কিন্তু বিষয় হচ্ছে এখানে দেখো, বই কোনো সময় কিন্তু টায়ার্ড হতে পারে না। এখানে কি বলেছে? টায়ার্ড উইথ দ্য নয়েজ, মানে শব্দ আওয়াজ যেটা হচ্ছে, দ্য বুক ওয়াজ ক্লোজড বাই হার। তুমি বুঝতে পারছি টায়ার্ড কে হয়েছিল, ক্লান্ত বা বিরক্ত কে হয়েছিল? বিরক্ত হয়েছিল সে। তো তুমি চাইলে এখানে যদি তোমার মনে না আসে এক্সাম হলে গিয়ে, তুমি চাইলে এখানে লিখে দিতে পারো, ঠিক আছে, শি ক্লোজড দ্য বুক, এটা করতে পারো। কিন্তু সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা একটু কম আসবে। কেন কম আসবে? কারণ তোমার কাছ থেকে এক্সপেক্টেড না তুমি এখানে ভয়েস চেঞ্জ করো, ঠিক আছে? সেই জন্য আমরা কি করব, এখানে আমরা এখানে দেখো কি আমরা লিখতে পারি, ঠিক আছে? প্রথম কথা হলো, আমি আগের দিন তোমাদের বলেছিলাম যেটা ফ্রেজ অ্যাড করে দাও। আগের দিন বলেছিলাম যেটা ফ্রেজ অ্যাড করে দাও, সেই ফ্রেজটা কি ছিল? সেই ফ্রেজটা ছিল হোয়াইল। আগের দিন মনে হয় আগের ক্লাসে মনে হয় হি ছিল, তো আমি হি দিয়েই বলছি যে হোয়াইল হি ওয়াজ, এরকম বলেছিলাম, তাই না? কিন্তু সেটা কখন ব্যবহার করব? ওয়াজ বা ওয়াজ বা এই যে এরপর যে ভার্বটা বসবে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হবে, যেটাকে প্রোগ্রেসিভ ফর্ম বলি আমরা। এবার দেখো এই যে টায়ারিং যে বিষয়টা, হি ওয়াজ টায়ারিং, এটা কিন্তু না, এটা কিন্তু ঠিকঠাক উত্তর আসছে না। কারণ টায়ার্ড ভার্বের যেটা যেটা আছে টায়ার, ঠিক আছে, টায়ারিং, সেটা কিন্তু আমি টায়ারিং এটা বলতে পারি না, এর প্রোগ্রেসিভ ফর্ম হয় না, ঠিক আছে? যে কারণে আমাদের এখানে কি করতে হবে, এইভাবে কিন্তু লিখতে পারবো না। এই প্যাটার্নটা অ্যাকশন ভার্বের ক্ষেত্রে ঠিক ছিল, কিন্তু এখানে এটা ঠিকঠাক নেই। তাহলে কি করতে হবে? তাহলে এটা নতুন একটা কনসেপ্ট শিখে দিচ্ছি। দেখো যখনই এখানে V3 বসছে এমন কোনো ভার্বের, মানে পার্টিসিপল বসছে এমন কোনো ভার্বের যেটাতে কি ওটার কন্টিনিউয়াস ফর্ম বানাতে পারবো না, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমরা দেখে নাও যে এখানে তার ব্যাপারে বলা হয়েছে। এক মিনিট দাঁড়াও তো, এটা মুছছে না কেন? হ্যাং করছে একটু। ওকে, এই ক্ষেত্রে দেখো বলা হয়েছে শি, এখানে বলা হচ্ছে হার, মানে কোনো মেয়ের কথা বলা হচ্ছে। এটার জন্য তোমার সঠিক উত্তর তুমি কিভাবে লিখতে পারো? দেখো এখানে লিখতে হবে শি বিং। যদি এখানে অন্য কিছু থাকতো, যদি আই থাকতো তাহলে আই বিং, ইউ থাকলে ইউ বিং, উই থাকলে উই বিং, এরকম, ঠিক আছে? শি বিং। এবার লিখে দাও টায়ার্ড উইথ যা আছে, ঠিক আছে? এবার এখানে তোমাদের মনে হতে পারে যে স্যার এটা কিরকম স্ট্রাকচার আসলো, শি বিং টায়ার্ড, এটা কি বসতে পারে কোনো সময়? এটা কি বসতে পারে কোনো সময়? বসতে পারে। কেন? দেখো এখানে আইএনজি ছাড়াও কেন এখানে বসছে? আমি কিন্তু বলছি না শি ওয়াজ বিং টায়ার্ড, এটা বলছি না কিন্তু। তাহলে তো ভয়েস চেঞ্জ হয়ে যেত, তাকে টায়ার্ড করে দেওয়া হলো, তাই না? বা তাকে টায়ার্ড করে দেওয়া হচ্ছিল। আসলে এই যে শি বিং টায়ার্ড,
এখানকার এই যে বিং এটা কি, এটা এখনো পার্টিসিপল আছে, এটা এখনো পার্টিসিপল আছে, মানে সেমি ভার্ব আকারেই কিন্তু আছে। ঠিক আছে, তো শি বিং টায়ার্ড উইথ দ্য নয়েজ কমা দ্য বুক ওয়াজ ক্লোজড বাই হার, দ্য বুক ওয়াজ ক্লোজড বাই হার। তোমরা এটা কিন্তু লিখতে পারো, ঠিক আছে, এটা লিখতে পারো। এবং এবার সেন্টেন্সটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। একটু নতুন প্যাটার্ন, যারা জানো তারা জানো, না জানলে একটু হয়তো গন্ডগোল মনে হতে পারে, একটু কেমন ট্যারাবেকা মনে হতে পারে, কিন্তু না, চাপ নেওয়ার কিছু নেই। শি বিং টায়ার্ড, অসুবিধা কিছু নেই, এর সেন্টেন্স ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। বোথ দ্য বয় অ্যান্ড, বোথ, এখানে খুব একটা বেশি পড়ার প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। তোমরা জানো বোথ এটার সাথে যেটা আমাদের কনজাংশন যেটা বসে, কি বোথের সাথে সবসময় বসবে কি অ্যান্ড। বোথ দ্য বয় অ্যান্ড দ্য গার্ল ওয়ার প্রেজেন্ট। হ্যাঁ, বোথের সাথে কি বসে, অ্যান্ড বসে। এবং আরো একটা জিনিস এখানে আমি বলে দিই, এটা হচ্ছে বিটুইন, বিটুইনের সাথেও কিন্তু অ্যান্ড বসবে। কি বললাম, বিটুইনের সাথেও অ্যান্ড বসবে। মানে তোমার হয়তো কোনো সময় এরকম বলা হয়েছে যে সে এখানে মর্নিং ওয়াক করে, ঠিক আছে, সকাল 7টা এবং 8টার মধ্যে। তো অনেক সময় কি হয়, বিটুইন 7 AM টু 8 AM বা 9 AM, ঠিক আছে, বা 9 o'clock, এইভাবে কিন্তু লেখা থাকতে পারে, অর্থাৎ এখানে টু বসিয়ে দেওয়া হয়। মনে রাখবে যদি বিটুইন চলে আসে তাহলে এখানে অ্যান্ড বসবে, ওটা অন্য নিয়ম, যদিও তো বলে দিচ্ছে একটু, এখানে অ্যান্ড বসবে, টু বসবে না। যদি বিটুইন না থাকে তখন টু বসবে, 7 o'clock টু 9 o'clock বা 8 o'clock। ক্লিয়ার? তো যাই হোক, আমাদের এই নিয়ম অনুযায়ী কি হচ্ছে, বোথের সাথে কিন্তু অ্যান্ড বসবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, এখানে কিছুই না, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ কথাটা বলা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হবে না, এর পরিবর্তে এখানে লিখে দাও কি অ্যান্ড, ব্যাস, তোমার সেন্টেন্স কিন্তু এবার কমপ্লিট। যখন তুমি এখানে অ্যান্ড লিখে দিচ্ছ, অর্থাৎ বোথ দ্য বয় অ্যান্ড দ্য গার্ল আর প্রেজেন্ট, এবং তোমরা জানো যখনই বোথ অ্যান্ড এগুলো দিয়ে যুক্ত হয় তখন আমাদের ভার্বটা কি হয়, ভার্বটা একটা প্লুরাল ভার্ব বসে, ভার্বটা একটা প্লুরাল ভার্ব বসে। ক্লিয়ার? তাহলে শুধুমাত্র এখানে অ্যাজ ওয়েল অ্যাজ কেটে অ্যান্ড লিখে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। হ্যাঁ, তোমাদের এক্সামে কি করতে পারে, হয়তো একটু তোমাদের পরিশ্রম বাড়ানোর জন্য সেন্টেন্স আরো লম্বা করতে পারে, কিন্তু কনসেপ্ট তো এটাই, সেই জন্য আমি খুব বেশি লম্বা সেন্টেন্স রাখিনি, শুধু কনসেপ্টগুলো শিখিয়ে দিয়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। চলো নেক্সট, নেক্সট দেখি কি বলেছে। আই রিমেম্বার টু মিট হিম অ্যাট দ্য সেমিনার লাস্ট ইয়ার। খুব ভালো প্রশ্ন, জেরান্ড ইনফিনিটিভের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। কেন ভালো প্রশ্ন, ভালো করে শুনে নাও। এই যে ওয়ার্ডটা আছে না রিমেম্বার, এই রিমেম্বার এবং ফরগেট বা ফরগট তার পাস্ট টেন্স, এই দুটো ওয়ার্ডের সাথে কি বললাম, রিমেম্বার এবং ফরগেট, ঠিক আছে, এই দুটো ওয়ার্ডের সাথে জেরান্ডো বসতে পারে, এর সাথে জেরান্ডো বসতে পারে, আবার ইনফিনিটিভও বসতে পারে। মনে থাকবে? মানে আই রিমেম্বার, এখানে কি ছিল দেখি ভার্বটা, সেটা অনুযায়ী বলে দিচ্ছি। মানে এই যে আই রিমেম্বার টু মিটও হতে পারে, আই রিমেম্বার মিটিংও হতে পারে, বা আই ফরগেট বা ফরগট টু মিট হিম, বা আই ফরগট মিটিং হিম, দুটোই কিন্তু হতে পারে। কিন্তু তাহলে আমরা বুঝবো কি করে যে কখন কোনটা ব্যবহার করব? দেখো, খুব সহজ, এমন কিছু কঠিন এখানে নেই, বিষয়টা জাস্ট কনসেপ্টটা বুঝে নাও, তাহলে আর প্রবলেম হবে না। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে জেরান্ড তখন বসবে, জেরান্ড তখন বসবে যখন সেই ঘটনাটা পাস্ট বোঝাবে। পাস্ট বোঝালে মানে যেটার জন্য জেরান্ড ব্যবহার হচ্ছে, যেটার জন্য জেরান্ড ব্যবহার হচ্ছে সেটা যদি পাস্ট হয়, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও প্রয়োজনে খাতায়, তারপর আমি বলে দিচ্ছি। আর ইনফিনিটিভ বসবে যখন ফিউচার হবে। ঠিক আছে? এর মানে কি দাঁড়াচ্ছে দেখো,
আই রিমেম্বার টু মিট, আমি একটু কি বললাম এক মিনিট দাঁড়াও, হ্যাঁ ইনফিনিটিভ বসলে কি হবে, ফিউচার বোঝাবে, মানে তার সঙ্গে আমার দেখা করার কথা, সেই বিষয়টা আমার মনে আছে যে হ্যাঁ আমি ওখানে যখন যাব তখন তার সঙ্গে দেখা করতে হবে। এখানে আমাদের বসে কি ইনফিনিটিভ, কিন্তু এখানে গন্ডগোলটা কি করেছে, লাস্ট ইয়ার, অর্থাৎ এইটার মাধ্যমে এটা যে তোমার অতীতে তোমার দেখা করা হয়ে গেছে অলরেডি, তোমার দেখা করা অলরেডি হয়ে গিয়েছে, এখন তোমাকে জাস্ট সেই দেখা করার ঘটনাটা মনে করতে হচ্ছে, অর্থাৎ পাস্ট বুঝিয়ে দিয়েছে। সেই জন্য তোমাকে এখানে কি করতে হবে, টু মিট হবে না, এখানে কি হবে, মিটিং। ঠিক আছে, এখানে কি বসবে, মিটিং। আই রিমেম্বার মিটিং হিম অ্যাট দ্য সেমিনার লাস্ট ইয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এবার আমার সঠিক উত্তর। যদি যদি এরকম থাকতো যে টুমোরো, নেক্সট ইয়ার, তাহলে কিন্তু আবার এই টু মিট এটা ঠিক হতো। ঠিক আছে, জাস্ট মিনিংটা পার্থক্য হয়ে যাচ্ছে যে আমার তার সাথে দেখা যে হয়েছিল, দেখা করা ওটা মনে আছে, আরেকটা হচ্ছে আমি যা দেখা করতে হবে সেই ঘটনাটা মানে সেই বিষয়টা মনে আছে আমার, এই দুটো হচ্ছে পার্থক্য। তাহলে এবং সেটা ফরগেটের ক্ষেত্রেও তাই, তার সঙ্গে আমার দেখা হয়েছিল সেটা আমি ভুলে গিয়েছি, আর দেখা করতে হবে সেটা আমি যখন ভুলে যাই তখন কি বসবে, ইনফিনিটিভ বসবে কখন, মানে 2+V1 বসবে কখন, তখন সেটা ফিউচার বোঝাবে, যখন সেটা অলরেডি হয়ে গিয়েছে তখন পাস্ট বোঝালে জেরান্ড বসবে। এই হচ্ছে পার্থক্য। চলো তারপর ইফ ইট উইল রেন উই উইল ক্যান্সেল দ্য পিকনিক, ইফ ইট উইল রেন উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। এবার এখানে কন্ডিশনাল নামক একটা চ্যাপ্টারে একটু ব্যবহার হয়ে যাচ্ছে, তো আমি খুব বেশি জটিলে যাচ্ছি না। ঠিক আছে, কন্ডিশনাল একটা পুরো বড় চ্যাপ্টার, তো তবুও তোমরাও সেরকম হলে জানিও, যদি তোমার মনে হয় যে না কন্ডিশনালটা আমাকে একটু পড়িয়ে দেওয়া দরকার, ঠিক আছে, হয়তো আধ ঘন্টা বা 40 মিনিটের একটা ক্লাস আমি পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যদি মনে হয় যে ওইটা আমাদের জানা নেই, একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আপাতত দেখে নাও কি হবে। এখানে কন্ডিশনাল যখন থাকবে তখন এই যে একটা পোর্শন দেখো এখানে তৈরি হচ্ছে কি, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, এটা হচ্ছে কি মেইন ক্লজ, আর এর সঙ্গে একটা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারো যুক্ত হচ্ছে, বা যেটাকে আমরা ইফ ক্লজও বলতে পারি, সাবঅর্ডিনেট ক্লজই, বাট যেহেতু ইফ বসছে সুতরাং ইফ ক্লজ বলতে পারো। তো নিয়ম হচ্ছে মানে ইফের বেশ কিছু নিয়ম আছে কন্ডিশনালের, জেনারেলি মেন তিনটে আছে, মানে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এবং এছাড়াও 0 এবং 4th অনেকে বলে এটা। ঠিক আছে, যাই হোক, কোনোভাবেই ইফের সাথে, ইফের পর, ইফের ক্লজের মধ্যে এই শ্যাল বা উইল কোনোভাবেই বসতে পারে না। বললাম ইফের সাথে কোনো নিয়মের মধ্যে নেই শ্যাল বা উইল বসা। ঠিক আছে, ইফের পর তাহলে কি বসতে পারে, অ্যাটলিস্ট এই সেন্টেন্সে দেখতে হবে, যেহেতু এখানে ফিউচার বোঝানো হয়েছে, মানে শ্যাল বা উইল আছে, আমি খুবই শর্টে বলছি, এর থেকে অনেক ডেপথে না গেলে পুরো চ্যাপ্টার বুঝতে পারবে না, বাট এই প্রশ্নের জন্য যেহেতু এখানে উইল বসানো আছে মানে ফিউচার ইনডেফিনাইট বোঝাচ্ছে, সেই জন্য আমাকে ওই দিকের যে পোর্শনটা পড়ে আছে এখানে আমি আর উইল বা শ্যাল বসাতে পারবো না। ইফের সঙ্গে ইফ ক্লজে কোনো সময়ই কোনো নিয়মের মধ্যেই শ্যাল বা উইল বসে না। কি লিখতে হবে, এটা বাদ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার লিখতে হবে, এবং যেহেতু ইট বলা আছে সুতরাং এখানে কি হবে, তুমি এখানে রেনের পরিবর্তে কি করবে, রেন্স করে দাও। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক, আমরা পিকনিকটা ক্যান্সেল করে দেবো। কি করব, আমরা পিকনিকটা ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আপাতত এইটুকুই নিয়ম কাজ করছিল। চলো নেক্সট, বিং আ কোল্ড নাইট, দেখো এটাও সেই ওই নিয়মেই, যেটা একটু আমি তোমাদের বললাম ফার্স্ট কোশ্চেনে মনে হয়েছিল, আগের দিনও ছিল। আমি এই চ্যাপ্টার থেকে একটু প্রশ্ন বেশি রেখেছি, কারণ আমি দেখলাম যে বিশেষ করে আমাদের পেড ব্যাচের ক্ষেত্রেও একটা প্রবলেম যেটা হচ্ছে, মানে অনেকে হয়তো এটা অনেকদিন প্র্যাকটিস নেই বলে ভুলে গেছে। ঠিক আছে, মানে নতুন যে প্র্যাকটিস ব্যাচ চলছে সেখানে কথা বলছি, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, তখন নাম্বার দেওয়া আছে। যদি মনে হয় যে না এই লাস্ট কিছুদিন প্র্যাকটিস প্লাস
মক টেস্ট, যেটা আমাদের প্রতি সপ্তাহে একদিন করে হচ্ছে, ফুল লেন্থ মক টেস্ট, মানে সকাল 10টা থেকে পুরো 5টা পর্যন্ত। চাইলে যোগাযোগ করতে পারো এই নাম্বারে 9143886333 ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে, বিং আ কোল্ড নাইট উই লিট আ ফায়ার। লিট মানে কি, এটা লাইট, যে জ্বালানো, তার পাস্ট ফর্ম, ঠিক আছে। এখানেও কি হচ্ছে দেখো, এই যে উই যে সাবজেক্টটা, হ্যাঁ আমরা কি আগুন জ্বালাতে পারি? হ্যাঁ পারি, কিন্তু আমরা কি মানে আমরা কি কোল্ড নাইট হতে পারি? ভাই আমরা কি করে ঠান্ডা রাত হবো, তাই না? শীতকালের রাত এটা ছিল, যে কারণে আমরা কি করলাম, আগুন জ্বালালাম, এটা বলতে চাইছি। দেখো এখানে কিন্তু একটা এরর চলে আসছে, বিং আ কোল্ড নাইট এই বিষয়টা হতে পারে না এখানে, বিং আ কোল্ড নাইট এই বিষয়টা হতে পারে না। তাহলে কি করতে হবে, বলে এইরকম সেন্টেন্স যদি এখানে অলরেডি বিং থাকে, তাহলে আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি বিষয়, আরেকবার ভালো করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। প্রথম সেন্টেন্স যেটা ছিল, কোশ্চেন নাম্বার 1 কি লিখেছিলাম, শি বিং, তাই না? এখানে আমাদের জেনারেলি একটা প্রোনাউন বসাতে হয়, তো এখানে শি ছিল উল্লেখ, এবং নয়েজটা টায়ার্ড কে হয়েছিল, সে হয়েছিল, জন্য শি বসিয়েছিলাম। এবার এখানে বলো তো আমরা কোন প্রোনাউন বসাতে পারি, কমেন্টে প্রত্যেকে জানাবে, ঠিক আছে, কমেন্টে প্রত্যেকে জানাবে কোন প্রোনাউন ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে। কোল্ড নাইট আসলে কি ছিল, কোল্ড নাইট কোনো মানুষ ছিল না, সুতরাং আই, উই, হি, শি এগুলো আমরা ইউজ করতে পারবো না। কি ব্যবহার করতে হবে, ইট। এবং এই সেন্টেন্সটা এতটাই মজাদার, তুমি শুধু শুরুতে একটা ইট বসিয়ে দাও, আমার সেন্টেন্স পুরো কারেক্ট হয়ে গেছে, সেন্টেন্স পুরো কারেকশন কমপ্লিট। ইট বিং আ কোল্ড নাইট, যেহেতু এটা একটা ঠান্ডা রাত হওয়াই, এবং আমি আবারও বলছি এই বিংটা কিন্তু মেন ভার্ব না, এখানে মেন ভার্ব বলতে ফাইনাইট ভার্ব না। আমরা জানি দুই রকম ভার্ব হয়, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইটের মধ্যে আসে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এটা সেই নন ফাইনাইট ভার্ব বা সেমি ভার্ব, ঠিক আছে, এটা মেন ভার্ব না। কারণ মেন ভার্ব হলো তো একটা অক্সিলারি ভার্ব লাগতো না আগে, অ্যামিজ আর ওয়াজ আর কিছু লাগতো একটা। সেন্টেন্সটা কি হবে, ইট বিং, তারপর যা আছে, আর কোনো সমস্যা এখানে নেই, আ কোল্ড নাইট কমা দিয়ে উই লিট আ ফায়ার। এটা হয়ে গেল তোমার ইট সেন্টেন্স, এটা হয়ে যাচ্ছে তোমার ইট সেন্টেন্স, এটা গেল। আচ্ছা এটাও সরে এসেছে না, চলো। তারপর আমাদের যে 5টা করে আমরা এরর কারেকশন করছিলাম সেটা কমপ্লিট। এবার চলে আসি ফিলারের প্রশ্নে, এবং তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্টে উত্তর দেবে, কারণ এটা আমি একটা সাইকোলজির একটা ছোট্ট ফ্যাক্ট বলে দিই, যখন তোমরা শুধু দেখছো, তোমরা অতটা বেশি কিন্তু অ্যাক্টিভলি যখন তোমরা পার্টিসিপেট করছো না, ঠিক আছে, দেখবে ওই যদি কেউ তোমাদের মধ্যে বিএড করে থাকো, ওখানে বলা আছে অ্যাক্টিভ লিসেনিং বা প্যাসিভ লিসেনিং, এরকম কথা বলা আছে। তো তোমরা এখন শুধু প্যাসিভ লিসেন করছো, তো শুনে যাচ্ছ, কোনো অ্যাক্টিভিটি তোমরা করছো না। কিন্তু অ্যাক্টিভ লিসেনিং এর মানে কি, তুমি সেটা শুনছো, সেটা খাতায় লিখছো বা অ্যান্সার করছো, এর মধ্যে যখন একটা করো, ঠিক আছে, হয় খাতায় লেখা, না হলে কমেন্টে অ্যান্সার করো, তাহলে কি হবে, বিষয়টা পাল্টে অ্যাক্টিভ লিসেনিং হয়ে যাবে। তো তখন তোমার কিন্তু মাথায় ভালোভাবে ঢুকবে। দেখো, শি ড্যাশ আ নোবেল হোয়েন আই এন্টার্ড দ্য রুম, এখানে এই যে লাইনটা বলা আছে, হোয়েন আই এন্টার্ড দ্য রুম, হোয়েন আই এন্টার্ড দ্য রুম, বলো তো কি হবে এখানে, অপশন কি আছে, রিড আছে। দেখো শি এর পর রিড কোনো সময় বসতে পারে না, তাই না, ধরো স্টার মার্ক হয়ে গেল, শি এর পর রিড বসতে পারে না, রিডস বলি, তাহলে কি হবে, তাহলে একদিক থেকে স্ট্রাকচারালি ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, শি রিডস মানে তো সে পড়ে, প্রেজেন্ট ইনডেফিনাইট মানে অতীতেও পড়তো, বর্তমানেও পড়ে, ভবিষ্যতেও পড়বে, এরকম একটা বিষয় চলে আসে। তাহলে এখানে তো সেরকম বলতে পারি না, আমি বলতে চাইছি যখন আমি এন্টার করলাম রুমের মধ্যে, তখন, বাংলায় বলো, মুখ দিয়ে উচ্চারণ বেরিয়ে যাবে, কি বলবো, আমি যখন রুমের মধ্যে ঢুকলাম তখন সে পড়ছিল, অর্থাৎ এখানে রিডসও হবে না, সঠিক উত্তর কি হবে, ওয়াজ রিডিং, তাহলে উত্তর কি,
ওয়াজ রিডিং। এবং তোমাদের আমি এই মানে ফিলারের গুলো করে লিখিয়ে দিই না, চলো একটা সেন্টেন্স লিখে দিই, কারণ তোমাদের মধ্যেও কনফিউশন তৈরি হতে পারে স্যার এটা কিভাবে লিখবো। দেখো ফুল সেন্টেন্স লিখবে, শি ওয়াজ রিডিং, এই পোর্শনটা আন্ডারলাইন একটু বড় করে যেন মনে হয় যে হ্যাঁ এখানে ব্ল্যাঙ্ক ছিল। শি ওয়াজ রিডিং কি, তারপর আছে আ নোভেল। when I entered, পুরোটা তোমরা লিখবে, কিন্তু তোমরা যেন ডট ডট রেখে এসো না যে স্যার তো আমাকে দেখিয়ে দিয়েছো ডট ডট রাখতে, এখন না এখানে জায়গাও নেই প্লাস সময় লাগবে এক্সট্রা। তোমরা যেহেতু বুঝে গিয়েছো সুতরাং লেখার প্র্যাকটিস তোমরা করো, তোমরা যখন বাড়িতে খাতায় লিখছো, আমি তো এখানে বোর্ডে লিখে আর কি হবে, তাই না? সুতরাং পুরো সেন্টেন্স লিখবে, শি ওয়াজ রিডিং আ নোভেল when I entered the room, when I entered the room। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে দেখি, নেক্সট কি বলেছে দেখি, শি উইল বি, শি উইল বি। এবার এখান থেকেও তোমার তো কনফিউশন, টেন্সের স্ট্রাকচার জানা থাকলে কনফিউশন হওয়ার কোনো চান্সই নেই। উইল বি থাকলে এরপর কি হতে পারে তুমি জানো, তবু আমি বলে দিই, যখনই কোনো বি ভার্বের কোনো ফর্ম আসবে অক্সিলারি ভার্ব আকারে, অক্সিলারি ভার্ব আকারে যখনই কোনো বি ভার্বের ফর্ম আসবে, তার পরের যে ভার্বটা, তার পরের যে ভার্বটা সেটা অক্সিলারি হোক বা মেইন ভার্ব, তার পরের ভার্বটা অবশ্যই অবশ্যই ভি প্লাস আইএনজি হবে বা V4 যেটাকে আমরা বলি। ঠিক আছে, V4 বা ভি প্লাস আইএনজি হবে। তাহলে এখানে দেখো কোথায় আইএনজি আছে, কমপ্লিট না কমপ্লিটে নেই, কমপ্লিটেড না কমপ্লিটে নেই, কমপ্লিটিং। শি উইল বি কমপ্লিটিং দ্য প্রজেক্ট নেক্সট ইয়ার, শি উইল বি কমপ্লিটিং দ্য প্রজেক্ট নেক্সট ইয়ার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আছে। সে সরি নেক্সট উইক, সে পরের সপ্তাহে প্রজেক্টটা কমপ্লিট করতে থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, উই নোটিসড দ্য টিচার ড্যাশ দ্য রুম সাইলেন্টলি। আমরা লক্ষ্য করলাম, আমরা লক্ষ্য করলাম কি, আমরা লক্ষ্য করলাম, ঢুকছে কে, টিচার। টিচার কি করছে, ক্লাসের মানে রুমের মধ্যে ধীরে ধীরে একদম নিঃশব্দে সাইলেন্টলি ঢুকে পড়লেন। এবার এখানে আমাদের মনে হতে পারে স্যার এখানে তো টু এন্টার হওয়া উচিত ছিল, টু এন্টার হওয়া উচিত ছিল। আমাদের আগের দিন আমি কিছু পজিটিভ ভার্বের কথা বলেছিলাম আগের ক্লাসে, যারা যারা দেখোনি দেখে নিও, খুব ইম্পর্টেন্ট, ওখানে কিন্তু কনসেপ্ট বলা আছে। সেই পজিটিভ ভার্ব মানে হেল্প, মেক, হ্যাভ এবং লেট, এগুলোর বাইরেও, এগুলোর বাইরেও যদি এই রকম কোনো ওয়ার্ড চলে আসে যেটার মাধ্যমে দেখা বা শোনা, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, যদি এই ভার্বগুলো চলে আসে মানে সি, ওয়াচ, লুক, ঠিক আছে, হেয়ার, লিসেন, যদি এইগুলো চলে আসে মানে আই হার্ড হিম এরকম যদি থাকে, তারপরেও বেয়ার ইনফিনিটিভ বসবে, তারপরেও বেয়ার ইনফিনিটিভ বসবে। অর্থাৎ এখানে এন্টার্ড হবে না বা এন্টারিং হবে না, উত্তর কি এন্টার, উত্তর কি হবে এন্টার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখি, হি স্টেড অ্যাট হোম। সে বাড়িতেই থাকলো, একটা ব্ল্যাঙ্কে বুঝতেই পারছি কনজাংশনের মধ্যে কিছু একটা বসবে। ঠিক আছে, আর এখানে বলেছি কি, ইট ওয়াজ রেইনিং হেভিলি, ইট ওয়াজ রেইনিং হেভিলি। বলো এখানে কি বসবে, বলো এখানে কি বসবে। তোমাদের এইখানে অ্যাজ এবং বিকজের মধ্যে কনফিউশন হতে পারে, অ্যাজ এবং বিকজের কনফিউশন হতে পারে, এবং দেখতেই পাচ্ছ যে ওই রকম অপশন থাকবে না। শুধু এখানে বলে না, এক্সামেও কিন্তু ওই রকম অ্যাজ এবং বিকজ জেনারেলি একসাথে দেয় না। ঠিক আছে, অ্যাজ এবং বিকজের মধ্যেও পার্থক্য আছে, কিন্তু জেনারেলি ওগুলোকে একসাথে দেয় না। ক্লিয়ার? এবার দেখো কি হচ্ছে, সো মানে সুতরাং, সো মানে কি সুতরাং, বিকজ মানে কারণ, আর অলদো মানে যদিও, দো অলদো একই বিষয়, এর মানে কি যদিও। এবার দেখো সো বসতে পারতো কখন জানো, যদি এই ইট ওয়াজ রেইনিং হেভিলি এটা আগে চলে আসতো শূন্যস্থান দিয়ে, তারপর শি স্টেড অ্যাট হোম, তাহলে সো আসতো। কারণ এইটার ফলাফল হচ্ছে এটা, রিজন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তার রেজাল্ট বা ফলাফল বলতে পারি সে বাড়িতে থাকলো।
তো যেহেতু ফলাফলটা আগে দিয়েছে, এবার আমাকে কি লাগবে, এবার আমাকে কারণটা উল্লেখ করতে হবে, সুতরাং অ্যাজ বা বিকজ। যদিও এখানে অ্যাজ বসবে না, এখানে বিকজটাই বসবে, ঠিক আছে, কারণ ওদের মধ্যে বলো না পার্থক্য আছে একটু। তো শি স্টেড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেইনিং হেভিলি, প্লাস অপশনে যখন নেই আমার মাথা ব্যথাও নেই। চলো নেক্সট 5, ড্যাশ বাই দ্য ফিয়ার শি কুডেন্ট স্পিক, শি কুডেন্ট স্পিক। আচ্ছা বলে দিই, এখানে কুডেন্ট হয়ে গেছে, তোমার এখানে কিন্তু এক্সামে কুডেন্ট থাকবে না, কি থাকবে, কুড নট, কুড নট থাকবে, ঠিক আছে। কেন, কারণ এই যে শর্ট ফর্মগুলো আমরা জেনারেলি স্পোকেনের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে, জেনারেলি স্পোকেনের ক্ষেত্রে ইউজ করি, এবং সেটাও এখন ধীরে ধীরে যেগুলো তোমার অবজেক্টিভ টাইপের প্রশ্ন হচ্ছে, মানে যখন তোমরা ক্লার্কশিপের প্রিলিমস দিয়েছিলে, ডাব্লিউবিসিএস প্রিলিমস, এইগুলোর ক্ষেত্রে হয়তো শর্ট ফর্মে তাও দেয়, কিন্তু যখন তোমাদের ডেসক্রিপটিভ রাইটিং চলে আসছে না, তখন তোমাদের কিন্তু পুরো পুরো সেন্টেন্সে, মানে পুরো ওয়ার্ডে লিখতে হবে, কুড নট, একসঙ্গে মেশাবে না। বা এটাও একই সাথে সাথে তোমাদের বলছি ওই ডিসক্রিপটিভ রাইটিং পোর্শনের জন্যও আশা করি তোমরা যে যেখানে পড়েছো সেখানে থেকে অলরেডি স্যার বা ম্যাম তোমাদের যারা যারা আছেন তারা শিখিয়ে দিয়েছেন, কিন্তু তবুও যদি বাই চান্স মিস হয়ে যায়, তোমার হয়তো শুনতে পাওনি বা হয়তো সেই ক্লাসটা করা হয়নি, আমি বলে দিলাম যখন ডিসক্রিপটিভ রাইটিং লিখছো, রিপোর্ট হোক, ট্রান্সলেশন হোক, কুডেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট এগুলো কিন্তু করবে না, কুড নট, ওয়াজ নট আলাদা করে লিখবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, প্যারালাইসিস, প্যারালাইসিস নাউন, এখানে নাউন বসবে না। স্ট্রাকচার মনে পড়ছে কিরকম, বলতে চাইছে যে ফিয়ারের দ্বারা, ভয়ের দ্বারা প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে বা প্যারালাইজ হয়ে যাওয়ার কারণে সে কুড নট স্পিক, সে আর কথা বলতে পারলো না। এবার প্যারালাইজিং নাকি প্যারালাইজড কোনটা বসবে, প্যারালাইজিং নাকি প্যারালাইজড? প্যারালাইজিং মানে কি হতে পারে, যখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল বলছে, মানে কোনো কাজ কন্টিনিউ চলছে, কোনো কাজ চলছে বোঝালে তখন প্যারালাইজিং হয়, কিন্তু এখানে তো সে প্যারালাইজ হচ্ছে এই মুহূর্তে, সেটা বোঝা চাইছে না, বোঝাতে চাইছে কি, সে প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে, প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে সে কথা বলতে পারলো না। সেই প্যারালাইজ হওয়ার কারণ কি, ফিয়ারের জন্য, ভয়ের জন্য। সুতরাং আমাকে এখানে লিখতে হবে কি, প্যারালাইজড, প্যারালাইজড বাই ফিয়ার শি কুড নট স্পিক। এবং এই বিষয়টা কিন্তু পুরো তোমরা লিখবে, প্রশ্নের নাম্বার সহ লিখবে, এবং এই জায়গাটাতে আন্ডারলাইন, এখানে তো মাস্ট, এখানে তোমাকে আন্ডারলাইন করতেই হবে যে এটা একটা ফিলারের প্রশ্ন বোঝানোর জন্য, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ক্লাস, ছোট্ট ক্লাস, বেশি বড় আমি ক্লাসগুলোকে করছি না, কারণ তোমাদের আরও অনেক কিছু রিভিশন দেওয়ার বিষয় আছে, ম্যাথ আছে, জিএস আছে, বেঙ্গলি ইংলিশের ডিসক্রিপটিভ রাইটিং পোর্শন আছে, বাংলার গ্রামার আছে, ঠিক আছে। সুতরাং ছোটো ছোটো করে কিছু কিছু কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি, যে কনসেপ্ট থেকে, দেখো আমার মূল উদ্দেশ্য এখানে এটাই যে কনসেপ্টগুলো শিখিয়ে দাও বা একবার নতুন করে রিভিশন করিয়ে দিলাম আমি, এর ফলে কি হবে, যদি এই এই চ্যাপ্টার থেকে অন্য কোনো প্রশ্নও দিয়ে দেয় তোমরা সলভ করতে পারো, ঠিক আছে। চলো আজকের মতো অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে পড়াশোনা করো, একদমই আর 20-22 দিন মতো হয়তো হাতে পড়ে থাকছে ম্যাক্সিমাম, সব মিলিয়ে 20 থেকে 25 দিন। তো এই যে লাস্ট মুমেন্টের প্রিপারেশন, ভালো করে পড়াশোনা করো, এবং কমেন্টে প্রত্যেকে জানিও যে তোমরা কোন চ্যাপ্টার, হয়তো আমি এই স্যার পড়েছিলাম অনেকদিন আগে ভুলে গিয়েছি, তো কোন চ্যাপ্টার থেকে তোমরা চাইছো প্রশ্ন বেশি বেশি করে, সেইটা আমাকে জানিয়ে দিও, তাহলে পরের ক্লাস থেকে আমি কমেন্ট চেক করে নেবো, পরবর্তী ক্লাস থেকে আমি সেই চ্যাপ্টার থেকেই প্রশ্ন বেশি করে রাখবো, ঠিক আছে। চলো অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে পড়াশোনা করো শেষ মুহূর্ত, ঠিক আছে।